আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আসলে খুব বোরিং একটা টপিক পড়াশোনার বিষয় হিসেবে, বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক দরকার। এটার কি না ডায়াগনোসিস করা অনেক কঠিন, বাট ট্রিটমেন্ট করা অনেকটা সহজ। সিস্টেমেটিক ওয়েতে ট্রিটমেন্ট করা আরো বেশি কঠিন। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ ফিভার। আমরা যারা জিপি করি, আমাদের জন্য ফিভারের একটা পেশেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো। পেশেন্টরা আমাদের কাছে যখন আসে তখন অনেকেই বলে যে আমার জ্বর জ্বর হয়, অনেক দিন থেকে জ্বর। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের জ্বর থাকে না। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে আসলে এটা জ্বর কি জ্বর না, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনার কি জ্বর ভিতরে ভিতরে হয় নাকি বাইরেও বোঝা যায়। তো যদি বলে না বাইরে বোঝা যায় না, ভিতরে ভিতরে জ্বর, তাহলে এটা আসলে ফিভার না, ফিভারিশ একটা কন্ডিশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ইনফেক্টিভ কজ থাকে না, অ্যাংজাইটি বা ওইরকম কিছু ফিচার থাকে, সেসব ফিমেল পেশেন্ট মেইনলি বলে যে তার এরকম জ্বর জ্বর থাকে। আর যদি বলে না বাইরে বোঝা যায়, গায়ে হাত দিলে বোঝা যায়, তাহলে এটা আসলেই ফিভার। তো সেক্ষেত্রে আমাদের ফিভারে অ্যাপ্রোচ করতে হবে। তো আমরা জানি ফিভার হচ্ছে আমাদের বডির একটা প্রোটেকটিভ মেকানিজম। এটা আমাদের যখন বডিতে কোনো ইনফেকশাস এজেন্ট ঢোকে তখন এটা থেকে আমাদেরকে রেস্কিউ করার জন্য বডির একটা মেকানিজম। তো সেই জন্য এটা ফ্রিকুয়েন্টলি আমরা পাই এই ধরনের পেশেন্ট। তো এটা যেহেতু প্রোটেকটিভ মেকানিজম, তারপরেও আমাদের ট্রিটমেন্ট লাগে, কারণ হচ্ছে যদি টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলে আমাদের বডির মেটাবলিজম বেড়ে যায়, আমাদের থার্মোরেগুলেটরি মেকানিজম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ফিভারটাকে যখন বেশি হয়ে যাবে তখন আসলে কমাইতে হবে। তো কিভাবে ফিভার আমাদের হচ্ছে উপকারী, কারণ আমরা জানি হচ্ছে যখন কোনো ইনফেক্টিভ এজেন্ট আমাদের শরীরে প্রবেশ করে তখন এটাকে ডিস্ট্রয় করার জন্য লিম্ফোসাইট অ্যাক্টিভেট করার জন্যই আসলে টেম্পারেচারটা বেড়ে যায়। বেশি টেম্পারেচার লিম্ফোসাইট বেশি অ্যাক্টিভ হয়। তো ফিভারের আর কিছু নলেজ লাগবে আমাদের এই ক্লাসটি কন্টিনিউ করার জন্য, সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। রেড ফ্ল্যাগ সাইন অফ ফিভার হচ্ছে কোন কোন জিনিসগুলা। যদি ফিভারের একটা পেশেন্ট যদি আনকনশাস হয় বা ড্রাউজি থাকে বা ইরিলিভেন্ট টক করে, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন, কারণ মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা সেরেব্রাল ম্যালেরিয়া এই কন্ডিশনগুলোতে হয়। যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, যেমন গাম ব্লিডিং হতে পারে, এপিস্টেক্সিস হতে পারে, অথবা ব্লিডিং স্পট থাকতে পারে, বডিতে পারপুরে থাকতে পারে। ডেঙ্গু, লিউকেমিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া গুলোতে আমরা পেয়ে থাকি। আর যদি পেশেন্টের নেক রিজিডিটি থাকে, পেশেন্টের ঘাড় শক্ত হয়ে থাকে, অথবা পেশেন্ট যদি শকে থাকে, সেপটিক শক হয় ইউজুয়ালি, আর পেশেন্টের যদি অলিগিউরিয়া থাকে, মানে পেশেন্ট এসে বলবে তার প্রস্রাব অনেক কম হচ্ছে, অথবা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট হয়। ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের সিকেডি আছে বা সিএলডি আছে বা সিওপিডি আছে, অথবা পেশেন্ট হচ্ছে কেমোথেরাপি ড্রাগ নেয় বা স্টেরয়েড খাচ্ছে, সব যদি পেশেন্ট হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট। আর যদি পেশেন্টের কি থাকে, জয়েন্ট সোয়েলিং থাকে এবং টেন্ডারনেস থাকে, তাহলে হচ্ছে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। সাধারণত কানেকটিভ টিস্যু ডিজিজ গুলোতে, এসএলই আর এই জিনিসগুলোতে আমরা এটা পেয়ে থাকি। পেশেন্ট যদি ব্রেথলেস হয়, মানে পেশেন্টের যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে এটাও একটা রেড ফ্ল্যাগ সাইন। সাধারণত নিউমোনিয়া এবং সিওপিডির পেশেন্টদের পাই আমরা জ্বরের সাথে। আর যদি পেশেন্টের জন্ডিস থাকে অথবা ওয়েট লস সাথে নাইট সোয়েট থাকে জ্বরের পেশেন্টের, তাহলে এটাও একটা রেড ফ্ল্যাগ সাইন। আমরা কি সন্দেহ করবো, তাহলে টিবি। তো আমরা রেড ফ্ল্যাগ সাইনগুলো জানলাম, এখন হচ্ছে অ্যাপ্রোচ করব পেশেন্টকে, কি জিজ্ঞেস করবো, আপনার জ্বর কতদিন থেকে। আমরা জানি জ্বর যদি 5 থেকে 7 দিনের কম হয় ইউজুয়ালি ভাইরাল ফিভার, বাট এই যে আমরা রেড ফ্ল্যাগ সাইনগুলো জানলাম, এই রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা ভাইরাল ফিভার না, এটা একটা সিরিয়াস ইস্যু। এই জন্য আমরা আগে রেড ফ্ল্যাগ সাইনগুলো জেনে নিলাম। যদি এই রেড ফ্ল্যাগ সাইনগুলো না থাকে এবং জ্বর যদি 5 থেকে 7 দিনের কম হয়, তাহলে আমরা এটা ধরে নিব এটা ভাইরাল ফিভার, এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি এই টাইম ডিউরেশনটা ক্রস করে ফেলে, তাহলে আমরা প্রথমেই চিন্তা করবো তো এন্টেরিক ফিভার, অথবা আর পরবর্তী যে ব্যাকটেরিয়াল যে কজগুলো বা যদি এর চেয়ে বেশি হয়, যেমন মান্স হয়, তাহলে হচ্ছে টিবি বা কানেক্টিভ টিস্যু ডিজিজ, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তারপরে পেশেন্টকে কি জিজ্ঞেস করব যে পেশেন্টের যে ফিভার হচ্ছে এর গ্রেডটা কেমন, মানে এটিকে অনেক তীব্র জ্বর আসে না মাঝামাঝি নাকি হালকা হালকা জ্বর আসে। তো হাই গ্রেড ফিভার পেশেন্ট যদি টেম্পারেচার মেপে আসতে পারে, অনেকেই মাপে, থার্মোমিটার থাকে, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি টেম্পারেচার কত থাকে, তাহলে আমরা হাই গ্রেড, মিডিয়াম গ্রেড এবং লো গ্রেডে ভাগ করতে পারবো। যদি 104-এর বেশি হয় তাহলে হচ্ছে হাই গ্রেড, যদি মিডিয়াম গ্রেড হয়
তাহলে 102 থেকে 103, এবং লো গ্রেড হলো 102 এর কম। এটা হচ্ছে অবশ্যই কোর বডি টেম্পারেচার। এরপরে আমরা কি জিজ্ঞেস করব? এরপরে হচ্ছে পেশেন্টকে জিজ্ঞেস করব যে সে কোথায় থাকে, বা রিসেন্ট তার হচ্ছে কোথাও ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা। যেমন যদি সে ঢাকায় যায় তাহলে ডেঙ্গু বা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। যদি হিল ট্র্যাক্টস এরিয়া বা বর্ডার এরিয়া যায় তাহলে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এবং তাকে তারপরে জিজ্ঞেস করব যে তার কোনো ভাইরাল প্রোড্রোম আছে কিনা, মানে তার গায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, তার হচ্ছে মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে থাকা, নাক দিয়ে পানি পড়া, এই জিনিসগুলো যদি থাকে তাহলে এটা আমরা চিন্তা করতে পারবো যে এটা ভাইরাল প্রোড্রোম, সো এটা ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা বেশি। এবং এরপরে জিজ্ঞেস করব আপনার জ্বর যখন আসে তখন কি এরকম কাঁপুনি দিয়ে আসে কিনা, চিলস এন্ড রাইগর থাকে কিনা। তো চিলস এন্ড রাইগর জিনিসটা হলো আমাদের আসলে বুঝতে হবে, পেশেন্টকে বোঝানোর জন্য প্রিরিকুইজিট হলো আমাকে নিজে ভালো মতো বুঝতে হবে আর কি। চিলস এবং রাইগর দুটো জিনিসটা কি? চিলস হচ্ছে মানে শিহরণ, মানে একটা লোম দাঁড়ায় যায় যেরকম একটা শিহরণ হঠাৎ করে ঠান্ডার মধ্যে গেলে যেরকম হয়, এটা হচ্ছে চিলস। এবং রাইগর হচ্ছে কাঁপুনি। কেন হয় আমরা সেটা জানি, সেটা হলো বডিতে যখন হঠাৎ করে টেম্পারেচার বাড়ার দরকার হয় তখন হচ্ছে বেশি তাপ তৈরি করতে হয়। এই তাপ তৈরি করার জন্য মাসল কন্ট্রাকশন হয়, মাসল কন্ট্রাকশন হলে তাপ তৈরি হয়, সেখানে সেই তাপ দিয়ে তাপমাত্রা বেড়ে যায়। কি কি কন্ডিশনে হয়? আমাদের সবচেয়ে কমন হচ্ছে ইউটিআই, নিউমোনিয়া, আর যদি ওই ট্রাভেলিং হিস্ট্রি থাকে তাহলে ম্যালেরিয়া, বা বডিতে কোনো প্রকার অ্যাবসেস হইলে সেখানে এই চিলস এন্ড রাইগর থাকবে ফিভার আসার শুরুতে। তারপর জিজ্ঞেস করবো বডিতে কোনো র্যাশ আছে কিনা, কোনো নতুন স্পট বা দাগ হয়েছে কিনা। তো আমরা জানি এটা খুব কমন একটা নেমোনিক্স, ভেরি সিক পারসন মাস্ট টেক ডাবল এক্স। ফার্স্ট ডেতে আসলে ভ্যারিসেলা, ভ্যারিসেলা মানে চিকেন পক্স আর কি। সেকেন্ড ডেতে যদি হয় তাহলে স্কারলেট ফিভার, থার্ড ডেতে হলে স্মল পক্স, ফোর্থ ডেতে হলে মিজেলস, ফিফথ ডেতে হলো টাইফাস, সিক্স ডেতে হলো ডেঙ্গু, সেভেন ডেতে হলে এন্টেরিক ফিভার। এছাড়াও আরো কিছু কন্ডিশন আছে যেগুলোতে যে কোনো সময় র্যাশ হইতে পারে ফিভারের সাথে, যেমন কানেক্টিভ টিস্যু ডিজিজ গুলোতে হইতে পারে, যেমন এসএলইতে হইতে পারে, ভাস্কুলাইটিসে হইতে পারে। অ্যাডাল্ট স্টিল ডিজিজ, এটা আমাদের জীবীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আর হেমাটোলজিক্যাল যে ডিজিজ গুলো, লিউকেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, এই ডিজিজ গুলোতে র্যাশ আসতে পারে বডিতে। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে লোকালাইজিং সিমটম প্রেজেন্ট অর নট, মানে তার জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেম গুলো আছে কিনা, যেটা কিনা কোনো একটা লোকালাইজ জায়গায় ইনফেকশন ইন্ডিকেট করে। যেমন যদি ফিভারের সাথে পেশেন্ট যদি আনকনসাস হয়, অথবা ড্রাউজি হয়, অথবা সাথে কনভালশন থাকে, তাহলে আমরা এটা চিন্তা করবো এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনফেকশন। মানে আমরা চিন্তা করছি যে তার তো ফিভার আছেই, ফিভারের সাথে আর কোনো সিমটম আছে কিনা যেটা কিনা দিয়ে বুঝবো যে ইনফেকশনটা বডির এই জায়গায়, এরকম এই ব্যাপারগুলো হচ্ছে মানে লোকালাইজ করতে পারবো ইনফেকশন গুলোকে। এই জন্য এটার নাম হচ্ছে লোকালাইজিং সিমটম অর সাইন। তো যদি জ্বরের সাথে আনকনসিয়াস হয়, অথবা ড্রাউজি থাকে, উইথ আর উইদাউট কনভালশন থাকে, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন হতে পারে। কি কি হয়? মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা সেরেব্রাল ম্যালেরিয়া। যদি পেশেন্টের হেডেক থাকে, সিভিয়ার হেডেক থাকে, নেক রিজিডিটি থাকে এবং ভমিটিং থাকে, ফটোফোবিয়া থাকবে পেশেন্টের, আলোতে চোখ খুলতে পারবে না, এবং আমরা এক্সামিন করতে যেয়ে দেখি যে নেক রিজিডিটি, কার্নিক সাইন এগুলো পজিটিভ, তাহলে হচ্ছে ধরে নিব এটা মেনিনজাইটিস। আর যদি পেশেন্টের যদি আমাকে যেটা বললাম ভাইরাল প্রোড্রোমে যে হেডেক থাকে, বডি এক থাকে, রানি নোজ, একটু হালকা কাশি থাকে, তাহলে এটা চিন্তা করব এটা হচ্ছে ভাইরাল ফিভার। আর যদি ফিভারের সাথে বলে যে আমার গলা ব্যথা, তাহলে টনসিলাইটিস অথবা ফ্যারিনজাইটিস। আর যদি ফিভারের সাথে চেস্ট পেইন এবং কাফ থাকে এবং সাথে ব্রেথলেসনেস থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ফিভার থাকে তার সাথে যদি কাশি থাকে, সাথে চেস্ট পেইন থাকে এবং ব্রেথলেসনেস থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম যদি হয় তাহলে আমরা চিন্তা করব এটা ফুসফুসে ইনফেকশন, মানে নিউমোনিয়া। এরপর আমরা আর কি জিজ্ঞেস করবো যে আপনার জ্বরের সাথে প্রোডাক্টিভ কাফ হয় কিনা, মানে তার সাথে দলা দলা কাশি, রোগীরা যেটা বলে দলা দলা পাকা কফ, এরকম বের হয় কিনা, এবং সাথে শ্বাসকষ্ট আছে কিনা। এইরকম যদি হয় তাহলে আমরা চিন্তা করব সিওপিডি, স্পেশালি যদি পেশেন্ট স্মোকার হয়, তাহলে অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, এটা সিওপিডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি ফিভার যদি বলে যে না আমার শুধু বিকাল বেলা বা রাতের বেলা একটু গা গরম হয়, সাথে আমার ওজন কমে যাচ্ছে, আমার অ্যাপিটাইট ঠিক আছে বাট ওয়েট কমে যাচ্ছে, আমার কাশি হয় অনেক 3 সপ্তাহের বেশি, এরকম যদি হয় তাহলে আমরা মনে করবো এটা টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি।
আর যদি থাকে হচ্ছে জ্বর, তার সাথে তার ভমিটিং এবং ডায়রিয়া থাকে, তাহলে আমরা চিন্তা করবো যে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। আর যদি ফিভারের সাথে জন্ডিস থাকে, তাহলে এটা হইতে পারে ভাইরাল হেপাটাইটিস, অথবা ম্যালেরিয়া, অথবা কোলেনজাইটিস, লিভার অ্যাবসেস, অথবা লেপ্টোস্পাইরা। এটা আমরা অনেক সময় ওভারলুক করি, বাট লেপ্টোস্পাইরা কিন্তু এখন বেশ কমন। ফিভারের সাথে যদি জন্ডিস থাকে, আমরা যে কমন জিনিসগুলো মাথায় রাখি, ভাইরাল হেপাটাইটিস, ম্যালেরিয়া, কোলেনজাইটিস, লিভার অ্যাবসেস, তার সাথে লেপ্টোস্পাইরোসিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি তার ইউরিনারি কোনো সিমটম থাকে, তার ডিজুরিয়া থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, আর্জেন্সি থাকে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে এটা চিন্তা করবো যে না, এটা ইউটিআই হতে পারে। আর যদি জয়েন্ট পেইন এবং সুয়েলিং থাকে, তাহলে আমরা ওই যে কানেকটিভ টিস্যু ডিজিজ মানে রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলো আমরা চিন্তা করবো। কি হতে পারে? ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, আরএ হতে পারে। এখন আমরা পেশেন্টের মোটামুটি হিস্ট্রি নিলাম। তো পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে এখন আমরা এক্সামিনেশন করবো। আমরা ইন জেনারেল একটা জেনারেল এক্সামিনেশন করার চেষ্টা করবো। জেনারেল এক্সামিনেশনে আমরা দেখা যাবে কোনো ফাইন্ডিং যদি থাকে, এটা আমাদের এমনি চোখে পড়বে আর কি। তারপরে আমরা যদি স্পেসিফিক ভাবে বলি, আমরা যদি অ্যানিমিয়া থাকে পেশেন্টের, শর্ট হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা লিউকেমিয়া বা প্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর যদি জন্ডিস পাই, তাহলে চিন্তা করবো হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বা লেপ্টোস্পাইরা বা সেপসিস, এইরকম কিছু হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে যে পেশেন্টটা বেশি আসবে, সেটা হচ্ছে ভাইরাল ফিভার। এটা হচ্ছে কনজাংটিভাল কন্ডিশন, মানে চোখ তার লাল থাকবে আর কি। আর কি দেখবো, গাম ব্লিডিং আছে কিনা। গাম ব্লিডিং যদি থাকে, তাহলে আমরা ওই যে চিন্তা করব হেমাটোলজিক্যাল কজগুলো, লিউকেমিয়া বা প্লাস্টিক অ্যানিমিয়া। আর যদি ক্যান্ডিডিয়াসিস থাকে, মানে মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন কিভাবে বুঝবো? আমরা তো সবাই জানি যে তারপরেও যে জিহ্বায় সাদা সাদা হয়ে থাকে আর কি। তো তাহলে চিন্তা করবো পেশেন্ট হচ্ছে ইমিউনোসাপ্রেসড। ওই যে ইমিউনোসাপ্রেসিভ যে কন্ডিশন গুলো আমরা বললাম, এগুলোর মধ্যে কোনো একটা তার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা কি দেখবো? নেকে তো আমরা নেক রিজিডিটি দেখবো, মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা সেরেব্রাল ম্যালেরিয়া যদি আমরা হিস্ট্রি থেকে চিন্তা করে থাকি। এবং আমরা অবশ্যই যেটা দেখবো সেটা হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড যদি সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি আমরা পাই, তাহলে এটা টিবি হতে পারে, লিম্ফোমা হতে পারে, লিউকেমিয়া হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, অথবা এনি আদার ইনফেকশাস কজ, যেগুলো লোকালাইজড ইনফেকশন, যেমন টনসিলাইটিস এর কারণে আমাদের এখানে লিম্ফ নোড বড় হতে পারে, বা ডেন্টাল কোনো ইনফেকশনের কারণে এখানে লিম্ফ নোড বড় হতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু আপনাকে বলবে আমার গলা ব্যথা আছে বা দাঁতে ব্যথা আছে, এরকম কথাবার্তাগুলো বলবে। এরপর আমরা কি দেখবো? আমরা নেক পর্যন্ত দেখে ফেললাম, এখন দেখবো হচ্ছে চেস্টে। চেস্টে আমরা প্রথমে কি দেখবো? বনে টেন্ডারনেস দেখবো। যদি অ্যাকুট লিউকেমিয়া হয়, তাহলে হচ্ছে বনে টেন্ডারনেস এটা পজিটিভ থাকবে। কতটুকু প্রেশার দিব? আমরা যদি এই বোনের উপর জোরে প্রেশার দিই, সব পেশেন্টেরই টেন্ডারনেস পাওয়া যাবে, তাই না? সব পেশেন্টেরই পাওয়া যাবে। তো কতটুকু প্রেশার দিব? প্রেশারটা দিব হচ্ছে যতটুকু প্রেশার দিলে আমাদের হচ্ছে নেইল বেড এখানে সাদা হয়ে যায়। এখানে যে নেইল বেডে লাল থাকে, এটা যতটুকু প্রেশার দিলে এটা সাদা হয়ে যায়, ততটুকু প্রেশার দিব। ততটুকু প্রেশার দেওয়ার মধ্যে নর্মাল পেশেন্ট কোনো এরকম পেইন ফিল করবে না। যদি পেইন ফিল করে, তাহলে বুঝতে হবে এটা বোনে টেন্ডারনেস। আর পেশেন্ট যদি লোকালাইজ চেস্ট পেইন দেখায়, যে আমরা লোকালাইজিং সাইনিং এর মধ্যে বলতেছিলাম যে চেস্ট পেইন যদি থাকে, তো চেস্ট পেইন যদি থাকে, ওখানে যদি যে জায়গায় চেস্ট পেইন দেখাবে ওই জায়গায় যদি চাপ দেই, তাহলে যদি সে পেইন ফিল করে, তাহলে নিউমোনিয়া বা লাং অ্যাবসেস হওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনার মেকানিক্যাল চেস্ট পেইনেও হচ্ছে লোকালাইজ টেন্ডারনেস বা পারকাশনের টেন্ডারনেস থাকবে, বাট সেখানে ফিভার থাকবে না। তো আমাদের কাছে কিন্তু অনেক মেকানিক্যাল চেস্ট পেইনের পেশেন্ট আসবে, সো সেখানে আমরা টেন্ডারনেস দেখে নিউমোনিয়া বা লাং অ্যাবসেস কিন্তু অবশ্যই চিন্তা করবো না, কারণ মেকানিক্যাল চেস্ট পেইন যেগুলো, ওগুলোতে কোনো ফিভার থাকবে না। এবং অবশ্যই আমরা এখন লাংটা অসকালটেট করবো। অসকালটেটে কি দেখবো? যদি ক্রিপিটেশন বা রঙ্কাই থাকে, তাহলে হচ্ছে সিওপিডি অথবা নিউমোনিয়া অথবা আরটিআই হতে পারে। আর যদি সিওপিডি থাকে, তাহলে অবশ্যই তো ভিসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন থাকবে। আর যদি রিডিউস ব্রেথ সাউন্ড থাকে, তাহলে চিন্তা করবো হচ্ছে প্লুরাল ইফিউশন। আর যদি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, তাহলে হচ্ছে নিউমোনিয়া। মানে অবশ্যই কিন্তু আমাদের দুই পাশে কম্পেয়ার করতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু আমরা ফাইন্ডিংস মিস হয়ে যাবে। যে এক পাশে আমরা ব্রেথ সাউন্ড কম মনে হচ্ছে, অপর পাশে আমরা হচ্ছে কম্পেয়ার করবো যে হ্যাঁ, এই পাশে বেশি, এই পাশে কম, এরকম আর কি। আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কোথাও যদি পাই, সেক্ষেত্রে আমরা ইনশিওর করবো আমরা সেন্ট্রালি করছি কিনা অসকালটেট। সেন্ট্রালি কিন্তু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা নর্মালি থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমরা কি দেখবো? আমরা নেক দেখলাম, চেস্ট দেখলাম, এখন হচ্ছে আমরা অ্যাবডোমেন দেখবো। অ্যাবডোমেন দেখবো অ্যাসাইটিস আছে কিনা। অ্যাসাইটিস যদি থাকে, ওই যে দীর্ঘদিন যদি তার টিবি থাকে, তাহলে ডিসেমিনেটেড টিবি হয়ে গেলে তখন হচ্ছে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। আমরা মেইনলি দেখবো হচ্ছে হেপাটোমেগালি এবং স্প্লিনোমেগালি। আমাদের কাছে ম্যাক্সিমাম যে পেশেন্ট আসবে ইনফেক্টিভ কজ নিয়ে, 7 দিনের পরে মেইনলি আমরা এন্টেরিক ফিভার পাবো। তো সেক্ষেত্রে আমাদের স্প্লিনোমেগালিটা দেখতে হবে। স্প্লিনোমেগালি যদি থাকে,
তাহলে আমরা এন্টেরিক ফিভারের দিকে যাবে যদি শর্ট হিস্ট্রি হয়। আর যদি লং হিস্ট্রি হয় তাহলে কালাজ্বর বা টিবি, লিম্ফোমা এগুলো আমরা মাথায় রাখবো। হেপাটোমেগালি যদি হয় এবং সাথে টেন্ডারনেস থাকে তাহলে আমরা চিন্তা করব এটা হচ্ছে লিভার অ্যাবসেস। এই মোটামুটি আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম। এখন মোটামুটি আমাদের মনের মধ্যে চলে আসছে যে আমাদের ডায়াগনোসিস কি হইতে পারে পেশেন্ট অনুযায়ী। তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের কথাগুলো খুবই ক্লিয়ার কাট, যে যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে, আমরা রেড ফ্ল্যাগ সাইন বারবার বলছি, রেড ফ্ল্যাগ সাইনটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য আমরা রেড ফ্ল্যাগ সাইনগুলো প্রথমে বলে নিয়েছি। এই রেড ফ্ল্যাগ সাইন যদি পেশেন্টের মধ্যে থাকে, যদি সেই রেড ফ্ল্যাগ সাইনটা যদি হয় যে আনকনসিয়াসনেস, তাহলে তার সিএসএফ স্টাডি করতে হবে এবং সিটি স্ক্যান অফ হেড করতে হবে এবং আইসিটি ফর ম্যালেরিয়া এটা দেখতে হবে। সিএসএফ স্টাডি করার আগে অবশ্যই ফান্ডোস্কোপি করতে হবে, কারণ প্যাপিলোডেমা যদি থাকে তাহলে সিএসএফ স্টাডি করা যাবে না। এবং যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, তার মানে যদি তার পারপুরা থাকে, তার যদি গাম ব্লিডিং থাকে বা কোনো বডিতে কোনো ব্লিডিং স্পট থাকে, তাহলে কিন্তু তার সিবিসি উইথ পিবিএফ করতে হবে। কারণ আমরা সিবিসি উইথ পিবিএফ করলে আমরা হচ্ছে তো তার হেমাটোলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে আমরা সেটা বুঝতে পারবো। আর যদি জন্ডিস থাকে তাহলে এইচজিপিটি, এইচজিওটি এবং পিটি, এই তিনটা টেস্ট, এইচজিপিটি, এইচজিওটি এবং পিটি, এটা করতে হবে। এরপর যদি রেড ফ্ল্যাগ সাইন পেশেন্টের নাই ধরে নিলাম, তো যদি সেটা 1 থেকে 5 দিনের মধ্যে আসে তাহলে কিন্তু কোনো ইনভেস্টিগেশন আমাদের করতে হবে না। যদি পেশেন্টের রেড ফ্ল্যাগ সাইন থাকে তাহলে তো আমরা বললাম রেড ফ্ল্যাগ সাইন কোনটা থাকলে কি ইনভেস্টিগেশন করব। যদি রেড ফ্ল্যাগ সাইন না থাকে তাহলে আমরা 1 থেকে 5 দিনের মধ্যে কোনো ইনভেস্টিগেশন করব না। কিন্তু যদি আমরা এরকম মনে হয় যে পেশেন্টের ফিভার, এবার ডেঙ্গু সাসপেক্ট করছি যে এই ফিভারের কারণ হচ্ছে ডেঙ্গু, তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন করব। কিভাবে সাসপেক্ট করব? পেশেন্টের যদি এন্ডেমিক এরিয়া থেকে থাকে, তার রিট্রোঅরবিটাল পেইন থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? NS1 করব, সিবিসি করব, এইচজিপিটি এবং এইচজিওটি করব। এটা হচ্ছে NS1টা ইউজুয়ালি প্রথম 3 দিনের মধ্যে করতে হয়, 1 to 3 days। 4th এবং 5th ডেতে ইউজুয়ালি এটা পজিটিভ পাওয়া যায় না, এবং 6th ডে থেকে পরবর্তী সময়গুলোতে IgM এবং IgG ফর ডেঙ্গু এটা করতে হয়। এবং যদি আমরা এন্টেরিক ফিভার সাসপেক্ট করি, এন্টেরিক ফিভার সাসপেক্ট করলে অবশ্যই ফার্স্ট উইকে আমাদের করতে হবে ব্লাড কালচার। আচ্ছা, ইনভেস্টিগেশন ব্যাপারটা আমি আরেকবার বলে নেই, এই যে আমি আবার যাচ্ছি। যদি পেশেন্টের রেড ফ্ল্যাগ সাইন থাকে তাহলে আমরা ইনভেস্টিগেশন করব। কি রেড ফ্ল্যাগ সাইন? যদি আনকনশাস থাকে পেশেন্ট তাহলে সিএসএফ স্টাডি করব, সিটি স্ক্যান অফ হেড করব এবং আইসিটি ফর ম্যালেরিয়া। যদি পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে সিবিসি উইথ পিবিএফ, মানে আমরা হেমাটোলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকে এটা পাবো। আর যদি পেশেন্টের জন্ডিস থাকে তাহলে এইচজিপিটি, এইচজিওটি এবং পিটি। ধরেন পেশেন্টের রেড ফ্ল্যাগ সাইন নাই, আমাদের চেম্বারে তো ম্যাক্সিমাম পেশেন্ট আসবে যাদের রেড ফ্ল্যাগ সাইন থাকবে না, তাদেরকে ইনভেস্টিগেশন করব। যদি প্রথম 5 দিনের মধ্যে আসে নো ইনভেস্টিগেশন, 5 দিনের মধ্যে আসছে তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে যে পেশেন্টের ডেঙ্গু হইতে পারে, তাহলে আমাদের NS1, সিবিসি, এইচজিপিটি, এইচজিওটি এবং IgM, IgG ফর ডেঙ্গু 6 ডে থেকে পরবর্তী সময়গুলোতে। এবং যদি এন্টেরিক ফিভার সাসপেক্ট করি তাহলে ফার্স্ট উইক, যেহেতু 1 থেকে 5 দিন, তাহলে হচ্ছে ব্লাড কালচার। যখন পেশেন্টের ফিভারের ডিউরেশন 5 দিন থেকে 7 দিনের বেশি হয়ে গেল, তখন তো আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম এটা ভাইরাল ফিভার না, এটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল কজ হইতে পারে। তখন আমাদের রুটিন যে ইনভেস্টিগেশন গুলো এগুলো সবই করতে হবে। আমরা কি করব? সিবিসি করব। সিবিসি করে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস যদি পাই তাহলে হচ্ছে আমরা চিন্তা করবো ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি হচ্ছে লিউকোপেনিয়া যদি হয় বা নর্মাল থাকে তাহলে ভাইরাল ফিভার চিন্তা করব। এবং যদি প্যানসাইটোপেনিয়া হয় তাহলে আমরা চিন্তা করব এটা লিউকেমিয়া বা প্লাস্টিক এনিমিয়ার দিকে যাইতে পারে। এবং আমরা চেস্ট এক্সরে করব, কারণ হচ্ছে এখানে চেস্টে কোনো ইনফেকশন আছে কিনা, যেমন নিউমোনিয়া আছে কিনা, লিভার অ্যাবসেস আছে কিনা, এটা দেখার জন্য আমরা চেস্ট এক্সরে করবো। আরেকটা কি করবো? আলট্রাসোনোগ্রাফি। অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি করব। অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফিতে পেশেন্টের লোকালাইজ সিমটম অনুযায়ী, পেশেন্টের যদি লোকালাইজ সিমটম থাকে, সে যদি বলে যে আমার ডিজিউরিয়া আছে, তলপেটে ব্যথা আছে, মানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, তাহলে আমার আপার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম না করলে হবে, লোয়ার অ্যাবডোমেন দিলেই হবে। এবং সে যদি পেশেন্ট ফিভার নিয়ে আসে এবং আমাদের কাছে মনে হয় যে ইন্টেরিক ফিভার, তাহলে কিন্তু আপনি শুধু হেপাটোবিলিয়ারি সিস্টেমের আলট্রাসোনোগ্রাম করলেই পাবেন, যে তার স্প্লিনোমেগালি আমরা খুঁজছি, আমরা জানি। তো সেক্ষেত্রে আমাদের লোকালাইজ সাইন বা পেশেন্টের যে কমপ্লেন্ট সেই অনুযায়ী আমরা আলট্রাসোনোগ্রামের
এরিয়াটা ভাগ করে দিব, এবং যদি আমরা লোকালাইজ করতে না পারি তাহলে হোল অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাম দিব। এবং যদি পেশেন্ট এন্ডেমিক এরিয়া থেকে আসে, এন্ডেমিক এরিয়া ফর ম্যালেরিয়া কোনটা, হিল ট্র্যাক্টস অথবা বর্ডার এরিয়া থেকে যদি আসে, তাহলে আমাদের আইসিটি ফর ম্যালেরিয়াটা করে ফেলতে হবে। এবং রিকেটশিয়া বা টাইফয়েড ফিভার যদি আমি সাসপেক্ট করি তাহলে ট্রিপল অ্যান্টিজেনটাও করতে হবে, সাথে ইউরিনারি এবং আরবিএসটা আমরা করে নিব। এবং যদি ফিভার তার হচ্ছে মাসের বেশি হয়, যে আমার ফিভার 2 মাস থেকে 3 মাস থেকে ফিভার, বারবার ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না, এরকম যদি হয় তাহলে লো গ্রেড ফিভার হলে আমরা চেস্ট এক্সরে করব, স্পুটাম ফর এফবি করব, আর এমটি করব। কেন করছি আমরা এখানে টিউবারকুলোসিস সাসপেক্ট করছি, এই জন্য আমরা এই ইনভেস্টিগেশন গুলো করবো। আর কালাজ্বর এন্ডেমিক এরিয়া থেকে আসলে আমরা কালাজ্বর তো করবো, আইসিটি ফর কালাজ্বর। আর যদি লিম্ফ্যাডেনোপ্যাথি প্রেজেন্ট থাকে, দীর্ঘদিনের জ্বর সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি প্রেজেন্ট, তার মানে আমরা কি চিন্তা করতেছি, এখানে কোনো হেমাটোলজিক্যাল প্রবলেম আছে, সো এখানে আমরা লিম্ফ নোড বায়োপসি করতে দিব। এবং লিম্ফ নোড বায়োপসি করার পরে যদি আমরা কনক্লুশনে না আসতে পারি তাহলে বোন ম্যারো স্টাডি করতে পারবো। আর যদি জ্বর আছে তার হচ্ছে কয়েক মাস থেকে, সাথে জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে আমরা চিন্তা করতে পারি এখানে রিমাটোলজিক্যাল কোনো ঝামেলা আছে। সুতরাং আমরা ইনিশিয়ালি কি ইনভেস্টিগেট করব, আর এ করতে দিব, এএনএ করতে দিব, এবং সিআরপি করতে দিব। এবং ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্ট দিব শুধুই প্যারাসিটামল জ্বর কমার জন্য। আমরা জানি প্যারাসিটামলের ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ এবং 6 আওয়ারলি। তাহলে কি 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 6 আওয়ারলি। ধরেন একটা পেশেন্টের হচ্ছে ওজন হলো 60 কেজি, আমাদের দেশের মানুষের অ্যাভারেজ ওজন 60 কেজি বা তার বেশি হয় ইউজুয়ালি। তো তার 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হলে তার প্যারাসিটামল লাগবে 900 মিলিগ্রাম। সো আমরা যদি এখানে প্যারাসিটামল 500 মিলিগ্রাম না পাই, এগুলো যদি 500 মিলিগ্রাম দিই তাহলে কিন্তু তার জ্বর কমবে না। তাহলে আপনাকে দিতে হবে 500 মিলিগ্রামের 2টা, অথবা 1 গ্রামের যে প্যারাসিটামল এখন পাওয়া যাচ্ছে, এস পাওয়ার বা না পাওয়ান এগুলো নামে পাওয়া যাচ্ছে, এগুলো দিতে হবে। এবং 6 আওয়ারলি দেওয়ার পরেও 5 থেকে 5.5 ঘন্টা পরে জ্বর আসতে পারে। তো পেশেন্টকে খুব স্ট্রিক্টলি বলে দিতে হবে, আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে 6 ঘন্টা পর পর এই প্যারাসিটামল খাবেন। 4 গ্রাম পর্যন্ত আপনি সেফলি দিতে পারবেন, এবং প্রয়োজনের চেয়ে বাড়ানো যাবে। এবং যে আপনি এতগুলো হিস্ট্রি নিলেন এবং এক্সামিনেশন করলেন এবং ইনভেস্টিগেশন করলেন, এর উপর ভিত্তি করে আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা এই ফিভার হতে পারে, সেই অনুযায়ী আপনার আন্ডারলাইং কজে ট্রিটমেন্ট করতে হবে। ইন্টারিক ফিভার যদি হয় ইন্টারিক ফিভার ট্রিটমেন্ট করবেন, যদি তাকে আপনার এসএলই ডায়াগনোসিস তাহলে এসএলই ট্রিটমেন্ট করবেন, যদি কালাজ্বর হয় কালাজ্বরের ট্রিটমেন্ট করবেন। তো এই মোটামুটি ট্রিটমেন্ট গেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন, এক্সামিনেশন, ফাইন্ডিংস যাই হোক না কেন, আমাদের প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি কি কন্ডিশন, সেটা পেশেন্ট যদি আনকনসিয়াস হয় তাহলে, মানে আপনি যখন পেশেন্ট দেখবেন তখন থেকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। আনকনসিয়াস যদি হয় পেশেন্ট, এবং ফিভারের পেশেন্ট যদি খুব টক্সিক হয়, মানে পেশেন্ট হচ্ছে খুবই ইরিটেন্ট, সে আপনার সাথে ঠিকমতো কথা বলতেছে না, এদিক ওদিক তাকাচ্ছে, অস্থিরতা করতেছে, এরকম টক্সিক পেশেন্ট যদি হয় তাহলে তাকেও অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি পুরুলেন কাফ হয়, তার মানে কাশির সাথে তার হচ্ছে পুজের মতো যাচ্ছে, এরকম যদি হয়, তার মানে কোনো পাসফর্মিং কোনো ইনফেকশন হয়েছে তার চেস্টে, তো সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। ফিভারের পেশেন্টের যদি শর্টনেস অফ ব্রেথ থাকে, মানে শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যদি পেশেন্ট হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। পেশেন্টের যদি ইউরিনারি কমপ্লেইন থাকে, মানে আমরা ইউটিআই সাসপেক্ট করছি, তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি পেশেন্টের গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, মানে ফিভারের সাথে ভমিটিং এবং ডায়রিয়া থাকে, এবং পেশেন্ট যদি ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট হয়, ওই যে আমরা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন গুলো বললাম, যার ক্যান্সার থাকে, সে যদি স্টেরয়েড খাচ্ছে, দীর্ঘদিন ধরে অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে, তার ডায়াবেটিস আছে বা তার সিকেডি আছে, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এবং পেশেন্টের যদি ফিভার থাকে সাথে অ্যাসাইটিস থাকে, মানে সিএলডির পেশেন্টের যদি অ্যাসাইটিস থাকে, তাহলে অবশ্যই আপনাকে শুরুতেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আবার হসপিটাল অ্যাডমিশনের পেশেন্টের যদি নতুন করে জ্বর হয়, মানে সে অন্য একটা প্রবলেম নিয়ে আসছে এবং হসপিটালে ভর্তি হওয়ার পর তার হচ্ছে ফিভার হচ্ছে, তাহলে তাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এবং পেশেন্টের যদি আপনি ইনভেস্টিগেশন করে নিউট্রোপেনিয়া পান, তাহলে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এবং আপনি যাই পান না কেন, আপনার হিস্ট্রিটা, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন যাই পান না কেন, আপনি যদি সিবিসি করে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পান, তাহলে হচ্ছে আপনি তাকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি লেকচার, অনেক বোরিং লেকচার এবং অনেক দরকারি একটা লেকচার। তবে আমাদের এগুলো অনেক সময় মনে রাখতে পারি না, আমরা চেষ্টা করব মোটামুটি আমাদের জিপি লেভেলে এইটুকু জানলে এবং প্র্যাকটিস করলেই চলবে। তো টেক হোম মেসেজ যেটা, সেটা হচ্ছে আপনার কাছে ফিভার নিয়ে পেশেন্ট আসবে,
ফিভার নিয়ে পেশেন্ট আসার পরে আপনি চেষ্টা করবেন হচ্ছে আমরা যেটা করি আর কি প্যাটার্ন ডায়াগনোসিস করার চেষ্টা করি, এটাকে কন্টিনিউ, ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট, এগুলো প্যাটার্ন ডায়াগনোসিস করার চেষ্টা করি, কিন্তু এগুলো করা যায় না, কারণ হচ্ছে মানুষ এখন জ্বর আসার পরে প্যারাসিটামল খায়, অ্যাজিথ্রোমাইসিন খায়, এই সব প্যাটার্ন উল্টাপাল্টা হয়ে যায়, সব করার দরকার নাই। তো আমি যেটা পার্সোনালি করি বা আপনারাও করতে পারেন সেটা হচ্ছে যদি এইসব হিস্ট্রি ডিটেইলড আর কি না নেওয়া যায়, এক্সামিনেশন না করা যায় বা তার ইনভেস্টিগেশন না করা যায় আর কি, সেই ক্ষেত্রে কিছু শর্টকাট ইউজ করি আর কি। শর্টকাট গুলো হচ্ছে যদি পেশেন্টের ফিভার থাকে এবং ওই অ্যাসোসিয়েটেড যে ফিচার বা লোকালাইজিং সাইন এগুলো আমি জিজ্ঞেস করার চেষ্টা করি, এগুলো যদি পেলাম তাহলে তো সেই অনুযায়ী ট্রিটমেন্টটা, যে কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, তাহলে তো রেসপিরেটরি একটা ইনফেকশন, সেই হিসেবে ট্রিটমেন্ট দিই। এবং যদি লোকালাইজ করা না যায়, লোকালাইজ করতে না পারি এবং তাকে একটা সিবিসি করাইতে পারি, এবং সেক্ষেত্রে যদি আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাই, তাহলে আমি তাকে অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামল একটা অ্যাডিকুয়েট ডোজে দিয়ে দিই। আর যদি পেশেন্টের 5 দিনের মধ্যে আসে এবং তার সিবিসিতেও নর্মাল আসে, তাহলে শুধুমাত্র প্যারাসিটামল, এবং 5 দিনের বেশি যদি হয় তাহলে আমি ইনভেস্টিগেশন গুলো করানোর চেষ্টা করি। ইনভেস্টিগেশন গুলো কি কি? ওই যে সিবিসি, চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাম, ট্রিপল অ্যান্টিজেন, আরবিএস, এগুলো মোটামুটি করানোর চেষ্টা করি। সেক্ষেত্রে কিছু না কিছু আসলে পাওয়াই যায়। আর যদি এই পেশেন্টের অ্যান্টিবায়োটিক প্রথম থেকে শুরু করার যে আমরা পয়েন্টগুলো জানলাম, এই 11টা পয়েন্ট, এগুলো যদি থাকে তাহলে তো আপনি প্রথম থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিবেন। এই হচ্ছে আজকের পড়াশোনা। ধন্যবাদ সবাইকে। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।